রাজধানীর বিভিন্ন সড়কে চলছে ফ্লাইওভার ও মেট্রো রেলের কাজ। বেড়েছে যানজট, ভোগান্তিতে নগরবাসী। প্রত্যেকটা রোডে মোটামুটি জ্যাম, যেদিকে কাজ হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে বিশেষ তীব্র জ্যাম হয়। 7 রাস্তার থেকে এই মগবাজারটা পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি নাগরিক দুর্ভোগ কমাতে অফ পিক আওয়ারে কাজ করার পরামর্শ। ডাইভার্ট করে কিন্তু মিরপুর রোডে নিয়ে যেতে পারে, এটা হলো একটা। আর এটা হলো ছোট গাড়ির সংখ্যা আপনার কমায় দিতে হবে। ডিটিসি কে করা হয়েছে এই সমন্বয়গুলো করার জন্য। অফ পিক আওয়ারকে ব্যবহার করে কাজ করতে বলি। তারাও চেষ্টা করছেন যে খুব দ্রুত কাজ শেষ করে মার্চের মধ্যে এটাকে উদ্বোধন করা। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তৃতীয় দিনের কর্মবিরতি। আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত। গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয় মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামী নির্বাচন ও রাষ্ট্রের সব বিভাগকে দলীয় প্রভাব মুক্ত করার সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না প্রধানমন্ত্রীর ভাষণে, মন্তব্য মির্জা ফখরুলের। বেসরকারি ব্যবস্থাপনায় এবছর কোরবানি ছাড়া হজ প্যাকেজ 3,05,000 টাকা নির্ধারণ। কোনো হাজি হয়রানির শিকার হবে না বলে প্রতিশ্রুতি। আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকেই হবে, এ নিয়ে বিতর্কের অবকাশ নেই, জানালেন ওবায়দুল কাদের। এবং সাভারপল্লীতে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বাতিল করা হবে প্লট, হুঁশিয়ারি শিল্পমন্ত্রীর। যানজট কমাতে ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে রাজধানীর বিভিন্ন সড়কে। এর ফলে বেড়েছে যানজট। রাস্তায় ঘন্টার পর ঘন্টা জটে আটকে নাভিশ্বাস উঠছে নগরবাসীর। তাই দুর্ভোগ কমাতে নির্মাণ সংস্থাগুলোকে অফ পিক আওয়ারে কাজ করার অনুরোধ ট্রাফিক বিভাগের। আর সেবা সংস্থাগুলোর সমন্বয় ও বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞের। শেখ জায়েদের রিপোর্ট। ভয়াবহ যানজট থেকে রাজধানীবাসীকে রেহাই দিতেই ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ চলছে মহানগর জুড়ে, কিন্তু মরার উপর খাড়ার ঘা হয়ে যেন দাঁড়িয়েছে নির্মাণ কাজের ফলে সৃষ্ট অতিরিক্ত যানজট। এইসব কাজ করার আগে নিশ্চয়ই আমাদের বিকল্প কোনো পন্থা সরকারের অবলম্বন করা উচিত। প্রত্যেকটা রোডে মোটামুটি জ্যাম, যেদিকে কাজ হচ্ছে। 7 রাস্তার থেকে এই মগবাজারটা পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। পুলিশের ট্রাফিক বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্নয়ন বিড়ম্বনা কমাতে অফ পিক আওয়ার ও ছুটির দিনে বেশি কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে। পুলিশকে অনুরোধ করেছি যে আমাদের যে পোর্শনগুলিতে আপাতত কাজ হচ্ছে সেখানে যেন সাইড ক্লিয়ার করে লেনগুলি ওপেন রাখা যায়, যাতে করে ট্রান্সপোর্ট মুভমেন্টটা সুবিধা হয়। অফ পিক আওয়ারকে ব্যবহার করে কাজ করতে বলি। তারাও চেষ্টা করছেন যে খুব দ্রুত কাজ শেষ করে মার্চের মধ্যে এটাকে উদ্বোধন করা। মেট্রো রেলের কাজ শুক্র শনিবারে করার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাড়াতাড়ি কাজ করতে গেলে অনেক সময় পিক আওয়ারকেও ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে জনগণকে এইটুকু মেনে নিতেই হবে। অবশ্য বিকল্প সড়ক ব্যবহার এবং সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। ওনারা ডাইভার্ট করে কিন্তু মিরপুর রোডে নিয়ে যেতে পারে, এটা হলো একটা। আর এটা হলো ছোট গাড়ির সংখ্যা আপনার কমায় দিতে হবে। ডিটিসি কে করা হয়েছে এই সমন্বয়গুলো করার জন্য। এটা তারা যাতে খুব স্ট্রং হাতে এবং অত্যন্ত আমি বলবো প্ল্যানিং ওয়েতে এই সমন্বয়টা করে। ভবিষ্যতে কোনো প্রকল্প কাজ শুরুর আগে ট্রাফিক পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন তিনি। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ তৃতীয় দিনের মতো লাগাতার কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। এদিকে সকাল 8টা থেকে বিভিন্ন অনুষদে ক্লাস শুরুর কথা থাকলেও আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা বা ক্লাস অনুষ্ঠিত হয়নি।
শিক্ষার্থীরাও শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ৮ মাস ধরেই আন্দোলন করে আসছেন। এদিকে সমস্যার সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করেছি কথা মানার দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং এটার সময়টা উনি দিবেন, কখন দিবেন এবং কতক্ষণ দিবেন, আদৌ দিবেন কিনা এটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে। ওইটা নিয়ে আমরা তো কোনো কথা বলতে পারবো না, বাট আমরা আমাদের আগ্রহ প্রকাশ করেছি। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা কথা বলতে পারি, আমাদের যে আমাদের যে সমস্যার ব্যাপারটা যেটা আছে, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, এবং এটার সমাধানটা খুব সহজ হয়ে যাবে। শিক্ষকদের ব্যাপারটা সমাধান না হবে, আমাদের সম্মানজনক সমাধান না হবে, কিন্তু আন্দোলনটা চলবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শেখ জায়েদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শেখ জায়েদের কাছে। জায়েদ, হাফসা, আপনি যেমনটি একটু আগে বলছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের ধর্মঘট পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্লাস হয়নি। তৃতীয় দিনের মতো টানা এই কর্মসূচি চলছে শিক্ষকদের। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ফাঁকা রয়েছে, কোনো কোনো ক্লাসরুম তালাবদ্ধ রয়েছে, এবং শিক্ষার্থীদের উপস্থিতি যেমন নেই তেমনি কিন্তু শিক্ষকদের উপস্থিতিও এই বিশ্ববিদ্যালয়ে আমরা তেমন দেখতে পাইনি। অনেক শিক্ষকদের রুমগুলোতে আমরা তালাবদ্ধ দেখেছি। আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতি ফেডারেশনের যিনি সভাপতি রয়েছেন ওনার সাথে একটু আগে কথা বলেছিলাম, সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। ওনারা যেটি বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আরেকটি বিষয়ে তারা যেটি বলেছেন যে শিক্ষার্থীদের যে ক্ষয়ক্ষতির বিষয়টি রয়েছে, শিক্ষার্থীরা সেশন জটে পড়বেন কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেছেন যে এটির জন্য আসলে তারা দায়ী নন। তারা বলছেন যে যারা এই দাবি বাস্তবায়নের জন্য যাদের কাজ করার কথা ছিল, গত ৮ মাস ধরে তারা এই দাবিটি জানিয়ে আসছেন যে জাতীয় বেতন কাঠামো যেটি রয়েছে সেটিতে যে অসঙ্গতি রয়েছে শিক্ষকদের অবস্থান নিয়ে, সেটি যেন সমাধান করা হয়। যারা এটি সমাধান করছেন না তারা মূলত দায়ী বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় বলেছেন যে যদি এই দাবিটি মেনে নেওয়া হয় তাদের তাৎক্ষণিকভাবে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন এবং ক্লাসে ফিরে যাবেন। তো তাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিগুলো বাস্তবায়ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনটি দেখেছি সকাল থেকেই কিছু কিছু শিক্ষার্থীরা এসেছেন, তাদের যাদের রুটিন পরীক্ষা ছিল, আগে থেকে নির্ধারিত পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, কিন্তু নতুন কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি এবং ক্লাসও কিন্তু যথারীতি বন্ধ রয়েছে। এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটাই ফাঁকা। সকাল থেকেই মোটামুটি অন্যান্য দিনের মতো ছাত্রদের উপস্থিতি আমরা দেখতে পাইনি এবং গত 2 দিনের মতো কিন্তু আজও লাগাতার এই ধর্মঘটটি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তো এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। জায়েদ, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমি এই মুহূর্তে আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে আমরা সকালে এখানে হাজির হয়েছি। আমরা যেটা দেখতে পেয়েছি যে শিক্ষকদের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকাল থেকে এখানে শিক্ষকরা হাজির হয়েছেন, কিন্তু কোনো ক্লাস হচ্ছে না এবং পরীক্ষাও চলছে না। তো এই পর্যায়ে কিন্তু আমরা এখন কথা বলবো বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন স্যারের সাথে। স্যার, যদি একটু আমাদেরকে বলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানে ধর্মঘটের এই প্রেক্ষাপটে কিভাবে চলছে, আপনারা চলছেন এবং আপনাদের বর্তমান পরিস্থিতিতে কি বলার আছে? আমাদের দাবি মর্যাদা রক্ষার দাবি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানা হয় আমরা আমাদের এই আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অব্যাহত রাখবো। শুনছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলছিলাম। তারা যেটা বললেন যে এটা হচ্ছে মর্যাদা রক্ষার আন্দোলন। এই মর্যাদাটা যতক্ষণ না পর্যন্ত রক্ষা হবে বলে মনে করছেন শিক্ষকবৃন্দ, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা কথা বলেছিলাম এখানকার শিক্ষার্থীদের সাথে। তাদের বক্তব্যটা হচ্ছে শিক্ষকদের সাথে তারা কিন্তু একমত পোষণ করেছেন। তবে একটা কথা বলেছেন যে এই কর্মবিরতির কারণে কিন্তু তারা সেশন জটে পড়ার একটা উপক্রম তৈরি হয়েছে এটা মনে করছেন। এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু
এই সেশন জট যে পড়বে এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করেননি। শিক্ষার্থীদের একটাই অভিমত, তারা হচ্ছে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে তারা যাতে সেশন জটের মতো বড় ধরনের কোনো ঘটনার মুখোমুখি না হয়, এ কারণে তারা শিক্ষকদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সরকারের প্রতি। আর শিক্ষকরা একটি কথা বলেছেন যে তারা আসলে আন্দোলনে এইভাবে কর্মবিরতিতে তারা কিন্তু থাকতে চান না, তারা কর্মে ফিরতে চান এবং ক্লাস নিতে চান, পরীক্ষা নিতে চান, কিন্তু বাধ্য হয়ে আজকে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এমনটি আমাকে বলেছেন। এবং তাদের লক্ষ্য একটাই, তারা হচ্ছে যে মর্যাদা এবং অধিকার রক্ষার যে আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন শেষ না হওয়া পর্যন্ত তারা এটা কন্টিনিউ করবেন। আমরা একটা জিনিস বলে রাখি যে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু শুরু থেকে সুনামের সাথে এখানে পরীক্ষা গ্রহণ, ভর্তি প্রক্রিয়া সবকিছু চলছে। শিক্ষার্থীরা এখানে মাত্র 5,500-এর কিছু বেশি শিক্ষার্থী রয়েছে, তাদের কিন্তু এই যে এই শিক্ষা গ্রহণের যে বিষয়টি ভালোভাবে চলছিল শুরু থেকে এই পর্যন্ত। মাত্র 4 বছর বয়স, এখানে শিক্ষক আছেন প্রায় 100-র মতো। তো এই পরিস্থিতিতে সুনাম ধরে রাখার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এই শিক্ষকদের ধর্মঘটের কারণে তারা কিন্তু সমস্যায় পড়তে যাচ্ছেন। এই ছিল মোটামুটি আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘটের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ জানাবেন সেখানকার খবরাখবর। ধন্যবাদ সোহাগ। আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের ধর্মঘট চলছে এবং এই ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। আমরা সকাল থেকেই অবস্থান করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি যে সকাল 8টা থেকে যে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, এই বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষকদের ধর্মঘটের কারণে সেই ক্লাস পরীক্ষা কোনোটি অনুষ্ঠিত হয়নি এবং শিক্ষার্থীদের যে উপস্থিতি রয়েছে সেই উপস্থিতিও আসলে আজকে তৃতীয় দিনের মতো অনেকটাই কম। আমরা শিক্ষার্থীদের উপস্থিতিও তেমন দেখতে পাইনি। তো একটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য শিক্ষকরা আসলে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একটি বৈঠক করেছেন। শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সেটি বেলা 11:30টায় শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে এবং শিক্ষকরা একযোগে সেই সম্মেলন কক্ষ থেকে এখানে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সামনে এখন তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং শিক্ষকদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে যে বিষয়ে যে ন্যায্য দাবিতে তারা আন্দোলন করছেন সেই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের আন্দোলন কর্মসূচি চলবে। শিক্ষকরা বলছেন যে আসলে এই তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে প্রশাসন থেকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে যে এই আন্দোলনটা অযৌক্তিক বা এটা করা ঠিক হচ্ছে না, কিন্তু তারা একটা কথা বলছেন যে শুধু এই যে 8ম যে বেতন স্কেল যেটা দেয়া হয়েছে সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, শুধু প্রশাসনের যে ক্যাডার রয়েছেন তারা ব্যতীত বিসিএস এর যে অন্যান্য কর্মকর্তা রয়েছে, যেমন প্রকৃতি বিসিএস এর 26 ক্যাডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বেসরকারি কলেজের শিক্ষক সহ যত ধরনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা যত প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানই আসলে এই পে স্কেল নিয়ে তারা অসন্তুষ্টি জানিয়েছেন এবং তারা আন্দোলনে যাচ্ছেন। তো সব মিলিয়ে তারা যেটা বলছেন যে যেহেতু একটি প্রশাসন ক্যাডার ছাড়া অন্য সবাই এই পে স্কেলের প্রতি অসন্তুষ্ট, সেহেতু এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করে যে অসঙ্গতি রয়েছে এই বেতন কাঠামোতে সেটি পরিবর্তন করা উচিত এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে দাবি রয়েছে সেই দাবিটি আসলে মেনে নেওয়া উচিত। আমি এই আন্দোলন বিষয়ে কথা বলেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে, তারাও বলেছেন যে আসলে ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে তারা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু তারা আসলে শিক্ষকদের যে দাবি রয়েছে সেই দাবির প্রতি এখন পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি আন্তরিক এবং তারা চাচ্ছেন যে সরকার যেন দ্রুত এই বিষয়ে একটি পদক্ষেপ নেন, শিক্ষকদের সাথে কথা বলে একটা দাবি দাবা মেনে নিয়ে বা যা একটা সুন্দর সমঝোতায় যেন আসতে পারে, যাতে শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলোতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় বা চালু হয়, এই বিষয়টির উপর জোর দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে আসলে এই ছিল। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন সে খবরই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিপোর্টার শেখ জায়েদ, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রিপোর্টার ফিরদৌস সোহাগ ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হারুনুর রশিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে তা ধরে রাখতে হবে। বিশ্বে যে খাদ্য ঘাটতি রয়েছে তার কিছু অংশ পূরণের সুযোগ রয়েছে বাংলাদেশের। বাংলাদেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বল্প সুদে পর্যায়ক্রমে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পশুপালন আর কৃষিকাজ বাংলাদেশের আবহমান ঐতিহ্যের অংশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনগণের 20% সরাসরি পশুপালনের সঙ্গে জড়িত। তারপরও বাংলাদেশের দুধের চাহিদার ঘাটতি প্রায় 65%। আর এই চাহিদা মেটাতে বছরে গুঁড়ো দুধ আমদানি করতে হয় 4000 কোটি টাকার। এমন বাস্তবতায় বাংলাদেশে দুধের উৎপাদন বাড়াতে এবছর 5% সুদে 200 কোটি টাকা খামারিদের মাঝে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের সদিচ্ছা ছিল বলেই বিশ্বব্যাপী মন্দার পরও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল আছে। এমডিজি গোল 1 থেকে 6 পর্যন্ত আমরা বাস্তবায়ন করেছি। এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমাদের এখন সেই দিকে দৃষ্টি দিতে হবে যে আমরা যে অর্থনীতি উন্নতি করেছি এই উন্নতিটা আমাদের ধরে রাখতে হবে, এটাকে স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে এবং এখান থেকে আবার আরো উপরের দিকে আমাদের উঠতে হবে, যাতে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নত হতে পারে আর 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে উঠবে। শেখ হাসিনা বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন মানুষের পুষ্টি চাহিদাও নিশ্চিত করতে হবে। এই যে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি, বাংলাদেশ পায় তার কিছু অংশ পূরণ করতে। তরি তরকারি, ফল মূল, মাছ, মাংস, যে কোনো ধরনের কৃষি পণ্য আমরা উৎপাদন করতে পারি, সেগুলি শুধু প্রক্রিয়াজাত করা এবং রপ্তানি করার সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে, যা আমাদের অর্থনীতিকে আরো গতিশীল করবে, উন্নত করবে। কর্মসূচির আওতায় প্রতি খামারিকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে এবং নারী ও প্রান্তিক খামারিদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। খামারিরা তাদের কাছের তফসিলি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ গ্রহণ করতে পারবেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন ও রাষ্ট্রের সব বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করার সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না প্রধানমন্ত্রীর ভাষণে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে আরো হতাশ করেছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ জাতিকে হতাশ করেছে। জাতির প্রত্যাশা ছিল দেশে যে গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার ভাষণে তার নিরসনের দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী রুটিন বক্তব্য রেখেছেন। বিগত 2 বছর ছিল গণতন্ত্রকে নির্বাসিত করবার সময়, নির্বাচন প্রক্রিয়াকে পুরোপুরি দলীয়করণ করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করবার সময়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসের পথ পরিহার না করলে 2016 সালের মধ্যে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি লাগামহীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে। আজকে বিএনপির অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। স্পষ্ট বোঝা যাচ্ছে 2016-র মধ্যেই বিএনপি দলটি তাদের জোট যেমনি ভাবে ভাঙছে, বিএনপি দলটিও ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপিকে ভেঙে একটি দলের ঘোষণা দিয়েছেন, তেমনি ভাবে বিএনপির বুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ যারা, সন্ত্রাসের বিরুদ্ধে যারা, মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত নেতৃবৃন্দ, শুভবুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ, খুব বেশি দিন নেই বিএনপি থেকে তারা বেরিয়ে আসবেন। আর যদি সন্ত্রাসের পথে নিজেকে সম্পৃক্ত না করেন এবং সব কিছু ভুলে দেশ মাতৃকার স্বার্থে নিজেদেরকে সম্পৃক্ত করেন, তাহলেই বিএনপির শেষ রক্ষা হবে। আর না হয় এই বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। গণতন্ত্র আছে বলেই মির্জা ফখরুল সাহেবরা লাগামহীন কথা বলতে পারেন, গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা লাগামহীন কথা বলতে পারেন। সমালোচনার পাশাপাশি বাংলাদেশ যে আজকে এগিয়ে যাচ্ছে, সমস্ত পৃথিবীতে স্বীকার করছে, দয়া করে সেটিও স্বীকার করুন, সেই বাস্তবতাকে মেনে। দুপুরের সময় আরো থাকছে, ঋণ ও আমানতের সুদের হার কমানোর সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর, তবে খেলাপি ঋণ আদায়ে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং শীতের রাজধানীতে বেড়েছে ভাইরাসজনিত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। শিশু ও বয়স্ক রোগী বেশি। ঠান্ডা থেকে শিশুদের রক্ষার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ।
বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩,০৪,৯০৩ টাকা। তবে এ টাকার বাইরে আলাদাভাবে কোরবানি দিতে হবে হাজিদের। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। এছাড়া এই বছর হজে বাংলাদেশ থেকে মোট ১,১৩,৮৬৮ জন অংশ নিতে পারবেন বলেও জানানো হয়, যেখানে সরকারি ব্যবস্থাপনায় ৫,০০০ বাংলাদেশি অংশ নিতে পারবেন। বাকি ১,০৮,৮৬৮ জনকেই অংশ নিতে হবে বেসরকারি ব্যবস্থাপনায়। হজ করতে আগ্রহীদের ১৭ জানুয়ারি থেকে ৩০ মের মধ্যে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলেও জানান হাবের সভাপতি। তবে কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তা জানাতে পারেননি হাবের কর্মকর্তারা। এদিকে গত বছর রেজিস্ট্রেশন করতে গিয়ে হাজিরা নানা সমস্যার সম্মুখীন হলেও এবার সে সমস্যা থাকবে না বলে জানানো হয়। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য কোরবানি ব্যতীত নির্ধারণকৃত সর্বনিম্ন প্যাকেজ মূল্য জনপ্রতি ৩,০৪,৯০৩ টাকা 18 পয়সা। প্রত্যেক হজ যাত্রীকে কোরবানি খরচ দম বাবদ 10,৫০০ টাকা কম বেশি পৃথকভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে। গতবার যখন বিনা পয়সায় ডাটা এন্ট্রি করা শুরু হয়েছিল তখন দেখা গেল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো নামে আর বাদ জানে, যে নাম যখন হাতের কাছে পাইছে সেটা দিয়েই আমাদেরকে ডাটা এন্ট্রি করে ওটা ফুলফিল করা হয়েছিল। ওখানে যে অনিয়মগুলো হয়েছে সেটি এবার করতে গেলে তার জন্য মূল্য দিতে হবে অগ্রিম। সেই কারণে আমরা আশা করছি হয়তো সম্পূর্ণ লাঘব না হলেও ওই সমস্যার আংশিক সমাধান হলেও ইনশাল্লাহ হবে। ট্যানারি সাভারে স্থানান্তরের বিষয়ে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাতে অনড় সরকার, এমন মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান সাভারে ট্যানারি কারখানা স্থানান্তর করতে পারবে না তাদের প্লট কেন বাতিল করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সকালে রাজধানীর খিলক্ষেতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিল্প মেলা গাপেক্সপো ২০১৬ উদ্বোধন শেষে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৭২ ঘন্টার সাথে সাথে উকিল নোটিশ পাঠাতে যে তাদের ওগুলি কেন বন্ধ করা হবে না এবং তাদের প্লট কেন ক্যান্সেল করা হবে না, এবং আমি অ্যাকশনে যাবই। প্লট ক্যান্সেল করব, অন্যদিকে হাজারীবাগকে আমি বন্ধ করে দেবো। আমি ইতিমধ্যে সরকারের প্রধানের সাথে আলাপ করছি এবং আমি মনে করি এই ছেলে খেলা এটা করা যাবে না। দীর্ঘদিন পর্যন্ত এই ছেলে খেলার মাধ্যমে আমাদের দেশের পরিবেশ দূষণ হয়ে আজকে বুড়িগঙ্গা নদী, শীতলক্ষ্যা নদী, সমস্ত নদী নালা শেষ। পৌর নির্বাচনের পর এবার আইন অনুযায়ী ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামে একটি সড়কের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। পার্লামেন্টে যে আইন পাশ হয়েছে সে আইন অনুযায়ী দলীয় প্রতীকে, মানে চেয়ারম্যান পদটি দলীয় প্রতীকে হবে এবং অন্যান্য যে মেম্বারের যে পদগুলো সেগুলো হবে নির্দলীয়ভাবে। তবে দলীয়ভাবে হবে এ নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথম এক্সপেরিমেন্টটাই শুভ, সামনেও শুভ হবে। ইউপি নির্বাচনও ভালোভাবে ইনশাল্লাহ কেটে যাবে। নতুন বছরে ঋণ ও আমানতের সুদের হার পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 2% এবং আমানতে 1% সুদ কমানো হবে, যা বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে বলেই মনে করছে প্রতিষ্ঠানগুলো। তবে ঋণদান কার্যক্রম বাড়ানোর পরিবর্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ের দিকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গত বছর কয়েক দফায় তাদের আমানতের সুদের হার কমালেও এবার ঋণের বিপরীতে সর্বোচ্চ 2% সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। একই সঙ্গে আমানতের উপর 1% সুদ কমানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 14% এবং আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ 7% সুদ আদায় করবে। সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণদানের পরিধি আরও বাড়বে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। গতবারের চেয়ে এই বছরটা আরো ভালো যাবে। এই বছর বিনিয়োগ অবশ্যই একটু বেশি হবে, কারণ আমরা সুদের হারও কমাচ্ছি। আমাদের বর্তমান স্প্রেড কিন্তু 3% আমরা নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্ডার্ড যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে আপনার ছোট ছোট ঋণ গ্রহীতার প্রতি আমরা বেশি আগ্রহ করছি, দেখাচ্ছি এসএমই খাত বা মাইক্রো ক্রেডিট বা অন্যান্য ক্রেডিটের প্রতি আমরা কিন্তু বেশি করে জোর দিচ্ছি। তাতে ব্যাপক সংখ্যক লোককে আমরা ঋণ দিতে পারছি, কিন্তু পরিমাণগত দিকে কিন্তু ওইভাবে বাড়ানো যাচ্ছে না। তবে মুদ্রাবাজারে সরকারি ব্যাংকের খুব বেশি প্রভাব নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার কমানোর পাশাপাশি ঋণ আদায়ের দিকে তাদের বেশি নজর দেওয়া জরুরি।
তারা ঋণ কমালে সেটা হচ্ছে সরকারি পলিসির কারণে হবে। আমি এই কারণে বলছি যে তারা 5,000 কোটি টাকা লস করতেছে, সরকার দিয়ে দিচ্ছে, তাদের তো কোনো লাভ প্রফিট করতে হয় না। সরকারি ব্যাংকের জবাবদিহিতা নাই, তাদের ঋণ আদায়ের সক্ষমতা নাই, তাদেরকে দিয়ে কিছু মার্কেট ট্রেন্ড জাজ করাটা ঠিক হবে না। আগামী ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন এই সুদের হার কার্যকর হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। গত কয়েকদিনে শীত কিছুটা বাড়ায় রাজধানীতে বেড়ে গেছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতেও বাড়তে শুরু করেছে এ ধরনের রোগীর সংখ্যা। ঠান্ডা থেকে শিশুদের রক্ষার পাশাপাশি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাদিকুর রহমানের রিপোর্ট। পৌষের ক্রান্তি লগ্নে এসেও গতবারের তুলনায় এবছর শীতের তীব্রতা তেমন নেই বললেই চলে। তবে গত কয়েকদিনে শীত কিছুটা বৃদ্ধি পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ শীতজনিত রোগ, সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। এক সপ্তাহ সুন্দর চিকিৎসা হয়েছে, শ্বাসকষ্ট নিয়ে আসছি, শ্বাসকষ্ট হাঁপানি, শ্বাসকষ্ট একটা রোগ আর কি একখানে, আগের থেকে একটু পরিবর্তন বুঝতে আছি। তবে সরেজমিনে দেখা যায় রাজধানীর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগাক্রান্ত বয়স্ক রোগীর তুলনায় শিশুদের সংখ্যাই বেশি। বমি আর পাতলা পায়খানা, এমনিতেই ঘুমের অবস্থায় প্রসব করতে হাঁটতেছে আর কি। পায়খানা হইতেছে, কমে না, মাঝখানে একটু কম ছিল, এরপরে আর কমতেছে না। ঘন ঘন বমি ছিল, ঘন ঘন পাতলা পায়খানা ছিল, এখন বমিটা এখন বন্ধ আর পাতলা পায়খানাটা আছে। ঠান্ডায় 1 থেকে 5 বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ভাইরাসজনিত ডায়রিয়ায়। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে গত মাসের তুলনায় এ মাসে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। আবহাওয়াটা শীতল হয়ে আসে, সে সময় ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়, যে কারণে শিশুদের সংখ্যা বেড়ে যায়। এই মুহূর্তে আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে, সেটা মূলত শিশুদের জন্য। তো সেটা আশঙ্কাজনক কিছুই না। সাধারণত আমরা যা বলি ডায়রিয়া চিকিৎসা করার জন্য, এখানেও তাই খাবার স্যালাইন খাওয়াতে হয় আর শিশুদেরকে জিঙ্ক খাওয়াতে হয়। হুট করে ঠান্ডা না লেগে যেতে পারে, যেখানে ধুলোবালি খুব বেশি সেখানে যেন শিশুরা না যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, বিশেষ করে হাত ধুয়ে রাখা শিশুদের। শীতে সুস্থতার জন্য শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি শীতজনিত রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বেতন বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 9:30টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভিকারুন্নিসা নূন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেন। স্কুল কর্তৃপক্ষের অযৌক্তিক বেতন বাড়ানোর প্রতিবাদ জানান তারা। ক্লাস ভেদে শিক্ষার্থীদের বেতন দ্বিগুণের বেশি করা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় বেতন কমাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকরা। এছাড়াও একই দাবিতে রাজধানীর অন্যান্য স্কুলের সামনেও স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ। ভিকারুন্নিসা নূন স্কুলের মতো একটা স্কুলে অস্বাভাবিকভাবে বেতন বৃদ্ধি করছে, যেটা দ্বিগুণেরও বেশি। সেটা সাধারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের উপর অনেক চাপ পড়ে। যার 700-800 টাকা ছিল তার 1500 টাকা, 900 টাকার 2200 টাকা, 1000 টাকার 2000 টাকা। বেতন বৃদ্ধি করে শিক্ষাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চাই না এই স্কুলের 1 টাকা বেতন বৃদ্ধি হোক। সেন্ট্রাল গার্লস হাই স্কুলের এই যে ডবল, এর জন্য আমাদের এই প্রতিবাদ সভা। প্রধান শিক্ষক বলে যার খুশি বাচ্চা থাকবে, যার খুশি বাচ্চা থাকবে না। একজন প্রধান শিক্ষক হয়ে এই কথা বলতে পারে? মানিকগঞ্জের সাটুরিয়ায় আনসারুল্লাহ বাংলা টিমের নামে এক ধর্মযাজক সহ 4 জনকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সকালে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ধর্মযাজক। পুলিশ জানায়, গতকাল সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহার কাছে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়। আনসারুল্লাহ বাংলা টিম মানিকগঞ্জ জেলা শাখার নামে ওই চিঠিতে তাকে এবং বালিয়াটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দ এবং উদিচির বালিয়াটি শাখার সভাপতি আবুল হোসেন সহ 4 জনকে হত্যার হুমকি দেওয়া হয়। এদিকে হত্যার হুমকি ও জিডির সত্যতা নিশ্চিত করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে একটি মালবোঝাই ট্রাক লৌহজং নদীতে পড়ে গেছে। ভোরে সদর উপজেলার বেড়াডোমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে যান চলাচল।
স্থানীয়রা জানান, পারাপারের সময় পণ্য বোঝায় একটি ট্রাক সহ ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনায় টাঙ্গাইল শহরের সঙ্গে ওমরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এদিকে ওই ব্রিজ ছাড়া ওমরপুরের সঙ্গে শহরের জনগণের যোগাযোগের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলই এই দুর্ঘটনার মূল কারণ। শিশু শিক্ষার্থী এবং কলেজ এবং স্কুলের ছাত্ররা এখান থেকে আসা যাওয়া করে বাজার ঘাট করতে হয়। আমাদের এই চরম দুর্ভোগ, এই দুর্ভোগের কারণ হচ্ছে মাত্রা অতিরিক্ত এবং বেশি ওজনের গাড়ি এখান দিয়ে চলাফেরা করে। ব্রিজটা হচ্ছে এই পশ্চিম টাঙ্গাইলের সমস্ত মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা। এই রাস্তাটার বন্ধ হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের শিকার হবে। এর থেকে 150 সিএনজি অটো রিক্সা চলে, তো আমরা জীবিকা নির্বাহ, এটার উপর জীবিকা নির্বাহ করে আমরা এখান থেকে কোনো আয় উন্নতি পাবো না, চলতে পারবো না, ঘরে বসে যাওয়া লাগবো। টাকা ছাড়া নতুন বই মেলেনি রাজশাহীর পবা উপজেলার মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ে। এছাড়া সেশন ফির আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অভিভাবক আর শিক্ষার্থীদের। স্কুলের শিক্ষার্থী শিশির আহমেদ সময় সংবাদকে এ খবর জানালে তাকে মারধর করেন শিক্ষকরা। তবে টাকা নেয়ার ঘটনা সত্য নয় বলে দাবি শিক্ষকদের। অবশ্য তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। জেলার অন্যান্য স্কুলের মতো রাজশাহী পবা উপজেলার এই স্কুলেও নতুন বছরে বই দেওয়ার কথা ছিল 1 ও 2 জানুয়ারি। তবে সেশন ফি না দেওয়ার অজুহাতে এখনো বই দেওয়া হয়নি প্রায় শতাধিক শিক্ষার্থীকে। বাকিদের বই দেওয়া হয় 350 টাকা সেশন ফি নিয়ে। যদিও স্কুল রসিদে লেখা রয়েছে মাত্র 150 টাকা। বাকি অতিরিক্ত টাকার কোনো হিসেব দেয়নি স্কুল। টাকা দেওয়ার পরও অনেকে পেয়েছেন মোট বইয়ের অর্ধেক। আর সময় সংবাদকে এ তথ্য দেয়ায় শিক্ষার্থীকে মারধর করেছেন শিক্ষক। আমার আব্বা প্রতিরোধ করে দেয়, সামাজিক করে দেয়, আমাকে মেরে। সরকার থেকে ঘোষণা দিচ্ছে যে কোনো টাকা লাগবে না, আর এরা টাকা তাছাড়া বই দিচ্ছে না কেন? সরকার যে বিনামূল্যের কথা বলছে তা সরকারকে প্রত্যাখ্যান করছে তো তারা। তবে বই দিতে সেশন ফি ছাড়া অন্য কোনো টাকা নেওয়া হয়নি বলে দাবি শিক্ষকদের। যে গুজবটা উঠেছে 100% ভিত্তিহীন। আমরা যে টাকাটা গ্রহণ করেছি সেটা বইয়ের বিনিময়ে টাকা নিয়ে নিই। সেশন ফি 350 টাকা লাগে, যদি তোমরা পারো তাহলে এখন দিলে আর আমরা গোটা বছর চাবো না। স্কুলের শিক্ষার্থীকে মারধর ও বই নিতে অতিরিক্ত টাকা আদায় ঘটনার তদন্তে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। আমরা বিষয়টি অত্যন্ত সজাগভাবে দেখছি এবং এই ধরনের অপরাধ যদি প্রকৃতপক্ষ এই শিক্ষা প্রতিষ্ঠান মতিয়াবিল উচ্চ বিদ্যালয় করে থাকেন তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্কুলে মোট শিক্ষার্থী প্রায় 500। এদের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 358 জনের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এখনো বাকি রয়েছে 142 জন শিক্ষার্থী। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দুপুর সময় আরো থাকছে। শেষবারের মতো স্টেট অফ ইউনিয়ন ভাষণে মার্কিন রাজনৈতিকদের মুসলিম বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করলেন ওবামা। When politicians insult Muslims, it doesn't make us safer. এবং আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের ঢাকা পর্ব। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে মালয়েশিয়ার ফেলদা ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় দল। ময়মনসিংহ শহরে বাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে নির্ধারিত ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দিচ্ছেন। আর ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সহযোগিতা করছে ময়মনসিংহ পৌরসভা। পুলিশ সুপার জানান, ভাড়াটিয়াদের তথ্য নেওয়া শেষ হলে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়ে জঙ্গিবাদ ও নাশকতা কার্যক্রম পরিচালনার ঘটনা বাড়ছে। এ অবস্থায় অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের শনাক্ত করতে ময়মনসিংহ শহরের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। সরবরাহ করা ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের বলা হয়েছে। পাশের বিল্ডিং এ কোনো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলো, তা আমি তো আমার যাবতীয় এভিডেন্স আমার থানাতে আছে, আমি এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত এবং সিকিউরিটি। আমি
ফর্ম আইনে দিচ্ছি, তারা ফিল আপ করে পরে আমাকে দিবে, পরে আমি আবার থানায় জমা দিয়ে দিব। এদিকে ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী কাজ করছেন বলে জানান ময়মনসিংহ পৌরসভার মেয়র। আমাদের সকল সম্মানিত কাউন্সিলরগণ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, প্রত্যেকটি এলাকায় যেন সঠিকভাবে তার নাম, পরিচয়, ঠিকানা নিশ্চিত করে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ যেন সফল হয়, সেক্ষেত্রে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। জেলার পুলিশ সুপার আশা করছেন জেলা সদর সহ সব উপজেলা সদরের ভাড়াটিয়াদের তথ্য নেওয়া শেষ হলে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। আমরা আশা করি এই ভেরিফিকেশনের মাধ্যমে গোটা জেলাকে একটা ডেটাবেজের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। আমার বিশ্বাস যে অপরাধকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারব। ময়মনসিংহ পৌরসভার 29,000 হোল্ডিংয়ে ভাড়াটিয়ার সংখ্যা প্রায় 25,000। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় 5,000-এর বেশি ভাড়াটিয়ার তথ্য জমা পড়েছে বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 2 সপ্তাহ পার হলেও এখনো জমে ওঠেনি বিদেশি প্যাভিলিয়নগুলো। ভারত, পাকিস্তান, ইরান কিংবা থাইল্যান্ডের অধিকাংশ প্যাভিলিয়নেই এখনো চালু হয়নি বেশ কিছু স্টল। এমন অগোছালো আয়োজনের পেছনে ভিসা জটিলতার সঙ্গে পণ্যের উচ্চ শুল্ক হারকেই দায়ী করছেন বিদেশি উদ্যোক্তারা। এদিকে বিদেশি প্যাভিলিয়নগুলো পুরোপুরি জমে না ওঠায় মেলার আকর্ষণ অনেকটাই কম বলে মনে করছেন দর্শনার্থীরা। 90 দশকের মাঝামাঝি শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এর মধ্যেই পার করেছে 20টি আসর। ধীরে ধীরে বেড়েছে মেলার পরিসর, বেড়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যাও। চলমান 21তম আয়োজনে এবছর 38টি প্যাভিলিয়নে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান সহ 5টি মহাদেশের 22টি দেশ মেলায় অংশ নিয়েছে। কিন্তু এবারও প্রতি বছরের মতো বেশ কিছু স্টল পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। 2-1টিতে মাত্রই শুরু হয়েছে নির্মাণ কাজ। কেন এই দুরবস্থা, আর কেনই বা স্টল বরাদ্দের পরও শুরু হয়নি পণ্য প্রদর্শনী? 1 কেজি পণ্যের শুল্ক কেউ দিচ্ছে 300, কেউ দিচ্ছে 600 টাকা, আর আমি দিয়েছি 900 টাকা। এটা কোনো সিস্টেম হলো? আপনি পাকিস্তান প্যাভিলিয়নে যান, দেখবেন সব শূন্য। যদি তাদের ভিসা না দেয়া হয় তাহলে আমন্ত্রণ কেন দিয়েছে বাংলাদেশ? এই স্টলই শুরু হচ্ছে গত শুক্রবার থেকে। এখনো কাস্টমসে মাল আটকে আছে, 3 গুণ টাকা দিয়ে মালগুলো ছাড়ানো লাগছে। এর মধ্যেও অনেক প্রতিষ্ঠান মেলে ধরেছেন বাহারি পণ্যের পসরা। ভারত, পাকিস্তানের পোশাক, ইরানের কার্পেট আর গহনা সামগ্রীর পাশাপাশি মেলায় চাহিদা রয়েছে সব বিদেশি পণ্যেরই। যদিও সব স্টল চালু না হওয়ায় পণ্য পছন্দের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন বলেও আক্ষেপ রয়েছে ক্রেতাদের। চাহিদা মতো প্রোডাক্টগুলো পাচ্ছি না বিভিন্ন দেশের। স্টলগুলো সঠিক টাইমে রেডি হলে আমরা বিভিন্ন দেশের আরো বেশি প্রোডাক্ট পেতাম। বাইরের দেশে গেলে যে এরকম ভালো পণ্যগুলো পাওয়া যায়, বাংলাদেশে সেই মানটা আসলে সেই মানের পণ্যগুলো আসে না। এটা তো ইন্টারন্যাশনাল ফেয়ার, এই জন্যই তো বিদেশি পণ্যটা মানুষ একটু কিনতে আসে, যদি আনকমন কিছু পেয়ে যায় এই জন্যই। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে, বাণিজ্য মেলাও ফিরে পাবে জমজমাট পরিবেশ, এমন প্রত্যাশাও রয়েছে সবার মধ্যে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলার কারণে নদীর 2 পাশের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর। এদিকে নবনির্মিত পুংলি ব্রিজও বালু তোলার কারণে হুমকির মুখে পড়েছে। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল শতাধিক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রতি বছর শুকনা মৌসুমে বালু উত্তোলনের মহোৎসব চালায় চক্রটি। এলাকাবাসী জানায়, বারবার অভিযোগ করার পরও স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। আর বালু উত্তোলনের কারণে নদীগর্ভে বিলীন হয়ে গেছে নদী পাড়ের অনেক ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। ঝুঁকির মুখে রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পুংলি নদীর উপর নবনির্মিত ব্রিজটিও। এভাবে যদি নদী ড্রেজার বসে কাটে তাহলে তো আমাদের বাড়িঘর ভেঙে যাবো। এই জায়গার মধ্যে যেটু বাড়ি ঘর করবো তাও করতে পারতেছি না, নদীতে ভাঙ্গা এই মেশিন দিয়ে নিয়ে গেছে। আমরা ব্রিজ দিয়ে চল করি হাজার হাজার মানুষ, এই ব্রিজের কোন উপায় আমার বাড়ির কোন উপায় হবো। যারা মাটি কাটে তাকে বললি পারে কয় দাম দল ক্ষমতায়। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, প্রশাসনকে জানানো হলে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ হলেও স্থায়ীভাবে তা বন্ধ হচ্ছে না। টিওনো মহোদয় এসি ল্যান্ডকে পাঠিয়ে দিয়ে এর আগেও আপনার মেশিন টেশিন পুইরা দিচ্ছে, কিন্তু আবারও তারা যে পুনরায় ওখানে আপনার মেশিন বসাইতেছে, বসে আবার বালি উত্তোলন করতেছে। এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিষয়টা আসলে স্থানীয় পর্যায়ে যিনি এসিলেন রয়েছেন, ইউনুস সাহেব রয়েছেন, তাদের মাধ্যমে তথ্য নিয়ে
আমরা দেখব যে আসলে কি আমাদের যে নৌবাহিনীর আউটসোর্সিং এর লোকজন করছে নাকি স্থানীয়ভাবে অবৈধভাবে বালু তোলা হচ্ছে, সেটি নিশ্চিত হওয়ার পরে আমরা আইনগত পদক্ষেপ নিব। স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এবছর কালিহাতী উপজেলার 40টি বসতবাড়ি ও 40 একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টা আর ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধে দেশের আলেম ওলামাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের আহ্বায়ক শাহজাহান খান। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলেম ওলামাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় আলেমদের পক্ষ থেকেও এ বিষয়ে তাদের অনড় অবস্থানের কথা তুলে ধরা হয়। সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের নামে যারা সন্ত্রাস করতেছে এবং আইএস নামে ইত্যাদি যারা করতেছে, তাদের বিষয়ে আলেম ওলামাদের একটা ঐক্যবদ্ধ মতামত ফতোয়া নামে নেওয়ার জন্য আমি চেষ্টা করছি লক্ষাধিক আলেমের, এবং এই পর্যন্ত প্রায় 1015 মতন দস্তখত হয়ে গেছে। একটা বিদেশেও আন্তর্জাতিকভাবেও ভাবমূর্তি অনেক বৃদ্ধি পাবে যে দেশের যেহেতু ধর্মের নামে হচ্ছে বিষয়টা, তাই এই দেশের আলেম ওলামারা একাট্টা হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে তারা হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। এটা খুবই একটা এফেক্ট করবে। আর আলেম মাশায়েখ যারা আছেন তাদেরকেও আমি মনে করি যে আমাদের এই আন্দোলনের একটা অংশীদার, এবং আপনাদের শক্তিটাও আপনাদের নিজস্ব একটা অবস্থান এবং আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর একটা অবস্থান যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা মনে করি যে ওদেরকে এই দমন করা খুব সহজ হবে। মূল উদ্দেশ্যটাই হলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মানুষ হত্যাকারী এবং মিথ্যাচার, দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিতে চাই। মার্কিন রাজনীতিকদের মুসলিম বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শেষ স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে মার্কিনীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। এছাড়া ভাষণে তার 8 বছরের ক্ষমতা বলে আল কায়েদা, আইএস দমন ও যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের কথাও সাধারণ মার্কিনীদের মনে করিয়ে দেন শান্তিতে নোবেলজয়ী এই প্রেসিডেন্ট। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিনীদের প্রত্যাশা পূরণে ওবামা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য বিরোধী দল রিপাবলিকানের। ওয়াশিংটনে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে বারাক ওবামা যখন প্রবেশ করেন তখন করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। বেশ খোশ মেজাজে ছিলেন ওবামাও। মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই শুভেচ্ছা বিনিময় করে নেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং স্পিকার পল রায়ানের সঙ্গে। জাতির উদ্দেশ্যে শেষ স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের শুরুতেই তিনি বলেন, নতুন বছর নয়, ভবিষ্যতের দিকে আলোকপাত করতে চান তিনি। এই সময় নিজের ক্ষমতা আমলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের সাতকাহন তুলে ধরেন তিনি। আল কায়েদা, আইএস সহ জঙ্গি দমন এবং বিশ্বে সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের সাফল্য জাতির সামনে তুলে ধরেন বারাক ওবামা। Both Al Qaeda and now ISIL pose a direct threat to our people. We just need to call them what they are. Killers and fanatics who have to be rooted out, hunted down and destroyed. এছাড়া মার্কিন রাজনীতিকদের বর্ণবাদী এবং মুসলিম বিরোধী আচরণেরও তীব্র সমালোচনা করেন বারাক ওবামা। When politicians insult Muslims, whether abroad or our fellow citizens, when a mosque is vandalized, telling it like it is, it's just wrong. It diminishes us in the eyes of the world. It makes it harder to achieve our goals. মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ওবামা নিজেকে সফল হিসেবে দাবি করলেও বিরোধী দল রিপাবলিকান বলছে উল্টো কথা। As he did when he first ran for office. প্রেসিডেন্ট যা বললেন সবই শুনতে খুব ভালো লাগলো, কিন্তু আমি বলবো যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তিনি তার প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ। President's record has often fallen far short. এই বছর 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর 20 জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এই পদটি থেকে সরে দাঁড়াবেন প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় চিফ অব স্টাফ JFR জ্যাকব মারা গেছেন। বুধবার সকালে দিল্লির একটি হাসপাতালে 93 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের 90,000 সেনা সদস্যের আত্মসমর্পণের ঘটনা নিয়ে সারেন্ডার অ্যাট ঢাকা নামের বইটি লিখে জেএফআর জ্যাকব বেশ খ্যাতি অর্জন করেন। তিনি 1999 সাল থেকে 2003 সাল পর্যন্ত পাঞ্জাব প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের খবর। আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের ঢাকা পর্ব। সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার প্রতিনিধিত্বকারী দল ফেলটা ইউনাইটেডের। দুদলের কোচই আশাবাদী জয়ের ব্যাপারে, আর বাংলাদেশের অধিনায়ক মামুনুলের লক্ষ্য প্রতিশোধ নয়, সেমিফাইনাল নিশ্চিত করা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। মালয়েশিয়া নামটি শোনার পরেই মামুনুলদের মনে পড়ার কথা শেষ বঙ্গবন্ধু কাপের স্মৃতি। ঘরের মাঠে ফাইনাল, আর তাতে শেষ মুহূর্তের গোলে হার। ফুটবলে বাংলাদেশের আন্তর্জাতিক শিরোপার হাহাকার যেখানে, সেখানে হাতের নাগালে পেয়েও ছুটে যায় গোল্ড কাপ। বছর পেরিয়ে আবারও প্রতিপক্ষ সেই মালয়েশিয়া, হোক না স্থানীয় ক্লাব ফেলটা ইউনাইটেড। তবু মনের ভেতর খচখচে স্মৃতি মনে পড়ার কথা জামাল নাসিরদের। কিন্তু অধিনায়কের কণ্ঠে অন্য গান। কে প্রতিপক্ষ সেটা বিচার না করে জয় নিয়ে প্রথম দল হিসেবে সেমিতে পা রাখাটাকেই নিশানা করেছেন মামুনুল। প্রত্যেকটা ম্যাচে আমাদের চ্যালেঞ্জ, টার্গেট মনে আছে। টার্গেটের ওইসব মানে আগের টুর্নামেন্ট, প্রথম টুর্নামেন্টে যে ফাইনাল খেলেছি, ফাইনাল পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেকটা ম্যাচে চ্যালেঞ্জ নিতে হবে এবং প্রত্যেকটা ম্যাচই ডে বাই ডে ভালো খেলে জিতে ফাইনালে উঠতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও দুটি গোল হজম করাটা ভালো ঠেকেনি কোচ মারুফুল হকের কাছে। তাই এবারে রক্ষণভাগে শৃঙ্খলা আনাটাই কোচের লক্ষ্য। যদিও ব্যক্তিগত কারণে আক্রমণে থাকছেন না সোহেল রানা, তার স্থলাভিষিক্ত হতে পারেন হেমন্ত ভিনসেন্ট। লাস্ট ম্যাচের পারফরমেন্স থেকে তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করছি। তারা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, আমরা সেভাবে শুরু করতে চাচ্ছি। টিমে এই মুহূর্তে কোনো ইনজুরি নেই, শুধু আমাদের সোহেল রানা তার বাবার ওপেন হার্ট সার্জারি হওয়াতে একটু সে তার বাবার সঙ্গেই রয়েছে। অন্যদিকে ফেলটা ইউনাইটেডও ব্যস্ত নিজেদের গুছিয়ে নিতে। প্রথম ম্যাচে 1-1 ড্রয়ের পর এবারে যে জয় ছাড়া গতি নেই মালয়েশিয়ান ক্লাবটির। গতবার মালয়েশিয়া চ্যাম্পিয়ন হলেও এবারের দলটি সম্পূর্ণ ভিন্ন। সে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশকে ফেভারিট মানছেন কোচ ইরফান বাকতি। সাথে এও জানালেন আলাদা নজর রাখবেন মামুনুলের উপর। আমরা জয়ের জন্য খেলবো, তবে তাদের মাঠে বাংলাদেশ ভয়ঙ্কর প্রতিপক্ষ। রক্ষণে কিছুটা ভঙ্গুর হলেও বাংলাদেশ দলে এমন কিছু বল মেকার আছে যারা খেলায় গতি আনতে পারে। মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের কেউ না থাকলেও দুজন ভারতীয় ফুটবলার আছেন এই ফেলটা ইউনাইটেডে। গতবার এই মালয়েশিয়ানরাই বাংলাদেশকে হারিয়ে মামুনুল জামালদের চোখে জল ঝরিয়েছিল। এবার কি পারবে আক্ষেপটা মিটিয়ে সেমিফাইনালে পা রাখতে? রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে এ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ আরেক ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নেপাল। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। টুর্নামেন্টে এখন পর্যন্ত এক ম্যাচে নেপালের সংগ্রহ 1 পয়েন্ট, সমান ম্যাচে লঙ্কানদের সংগ্রহ 0 পয়েন্ট। ফিফা র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় নেপালের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা, কিন্তু পরিসংখ্যানের পাতা বলছে ভিন্ন কথা। দুদলের গেল 5 দেখায় নেপালের 1টি জয়ের বিপরীতে লঙ্কানদের জয় 2টি। যদিও বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 4-2 গোলে হার মেনেছে লঙ্কানরা। তবে সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে বিধ্বস্ত করার সুখস্মৃতি থেকে প্রেরণা খুঁজতে পারে সাম্পাথ পেরেরার শিষ্যরা। অন্যদিকে নেপালের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে চলতি টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র। তাই লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিলেই সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে পেট্রিক আসেমস এর শিষ্যরা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তৃতীয় দিনের কর্মবিরতি। আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত। গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামী নির্বাচন ও রাষ্ট্রের সব বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করার সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না প্রধানমন্ত্রীর ভাষণে, মন্তব্য মির্জা ফখরুলের। বেসরকারি ব্যবস্থাপনায় এবছর কোরবানি ছাড়া হজ প্যাকেজ 3,05,000 টাকা নির্ধারণ। কোনো হাজি হয়রানির শিকার হবে না বলে প্রতিশ্রুতি। আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকেই হবে, এ নিয়ে বিতর্কের অবকাশ নেই, জানালেন ওবায়দুল কাদের। এবং সাভারপল্লীতে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বাতিল করা হবে প্লট, হুঁশিয়ারি শিল্পমন্ত্রী।
এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।